শেখ হাসিনা কবে ফিরছেন এই নিয়ে গুঞ্জন চলছে বিভিন্ন মহলে। শেখ হাসিনা যেভাবে এই ইরান, রাশিয়া, ইউক্রেন, আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের অনেক দেশ, ইউরোপ একা যেভাবে ডিল করেছেন, একটা গরিব দেশ হিসেবে আমরা প্রবাদ জানি যে গরিবের বউ সবার ভাবি। তো এই দেশের ওপরে অনেকের রক্ত চোখ ছিল, আমেরিকার তো অবশ্যই। সবাইকে ম্যানেজ করে ভারত সহ সবাইকে তিনি বেশ অসাধারণভাবে দেশ পরিচালনা করেছেন। এখন বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার নির্বাচিত হওয়া এবং পরবর্তী এই যে বাংলাদেশ, তিনি চুপচাপ আছেন, অনেক কিছুই কোনো চেতবেদ দেখি না। শেখ হাসিনা এটিকে কিভাবে দেখছেন? শেখ হাসিনা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছেন বলে আমাদের মনে হচ্ছে। আমি কিছু ঘটনার কথা বলি। যেমন ধরেন উনি অনেক জায়গায় কথা বলে, যেখানে উনি সরাসরি মানে সাহায্য মানে যে কর্মীদের সাথে কথা বলেন, কর্মীদের কথা বলে উনি কিন্তু সংশ্লিষ্ট নেতাকে কিন্তু বলেন ওখানে সাহায্য করার জন্য। দিস ইজ ডিফারেন্ট শেখ হাসিনা। আগে কিন্তু শেখ হাসিনার পর্যন্ত এই কর্মীরা পৌঁছাইতে পারতো না। সো একটা সেতু বন্ধন কিন্তু হচ্ছে। এইটা যদি শেখ হাসিনা ধরে রাখেন, দেন তিনি আগে কি সফল হয়েছেন, এরপরে যদি কখনো উনি দায়িত্বে পান, দলের দায়িত্ব পান, উনি অনেক বড় সফল হবেন। কারণ ওনার দরকার রুট লেভেলের তথ্য, ওনার দরকার নাই ওবায়দুল কাদেরের তথ্য। যে ওবায়দুল কাদের এখন পর্যন্ত তার এলাকার কোনো কর্মীকে হেল্প করেনি। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতেছি, যে দলের সাধারণ সম্পাদক, সে তার এলাকাটা, সে যে এলাকার নির্বাচিত নেতা বা যে এলাকায় সে জন্মাইছে, সে এলাকার লোকজনকে এখন পর্যন্ত সে হেল্প করে না। তার কিছু নাই না, ওনার টাকা পয়সা নাই তো। আরে গড়িগুলো বেচা টাকা দিয়ে দেন না, তাহলে তো হয়ে যায়। তো এরকম আর কি ওনার শেখ হাসিনা এইসব নেতাদের থেকে যদি মুক্তি নিতে পারেন, এবং ওই যে ওনার যে কানেকশনটা তৈরি হয়েছে, এই কানেকশনটা যদি তৈরি করতে, এবং নেতাদের কর্মীদের কথা যদি শুনেন, এবং ওনার যদি এই লোয়ার টায়ার থেকে উপরের টায়ার পর্যন্ত ওনার লিডারশিপ গড়ে তোলার যে পরিকল্পনা, সেটা যদি বাস্তবায়ন করতে পারেন, তাহলেই কিন্তু আওয়ামী লীগের জন্য সেটা উনি করছেন বলে আমি শুনেছি। যেমন উনি যে পরিকল্পনা, যে সরকারকে আপনি জিজ্ঞেস করছেন যে সরকারের সাথে উনি কি অ্যাকসেপ্ট করছেন, আমি বলি যে সরকারকে উনি অ্যাকসেপ্ট করেছেন। ওনার বিভিন্ন বিবৃতিতে, বিভিন্ন অডিওতে এটা কিন্তু বোঝা যাচ্ছে। যদি উনি মস্করা করেন মাঝে মধ্যে, যেমন তারেককে বলছেন যে প্রথম পুরুষ প্রধানমন্ত্রী। দেখি ওর 91-এ খালেদা জিয়ার পরে আমি এবং খালেদা জিয়া, আমি চালাইছি 20 বছর 7 মাস, আর খালেদা চালাইছে বাকিটা। এখন একজন পুরুষ প্রধানমন্ত্রী আসছে, মানুষ দেখুক পুরুষ প্রধানমন্ত্রী কি করে, টিটকারি করছে। অ্যাট দ্য সেম টাইম কিন্তু উনি যে জিনিসটা করছেন, যে তার কর্মীদের কাছে যে মেসেজটা যাচ্ছে, সেটা হলো যে এখনকার পরিস্থিতি মেনে নিয়ে কোনো ধরনের মারামারি কাটাকাটি করার দরকার নেই ঠিক এই মুহূর্তে। কারণ একটা নতুন সরকার আসছে, এখন যদি মারামারি কাটাকাটি করে সরকার অবশ্যই চড়াও হবে। তো সে চড়াও না হয়ে সবাইকে উনি আইনি সহায়তা নেওয়ার জন্য উনি পরামর্শ দিয়েছেন, এবং নেতাদেরকে নির্দেশ দিয়েছেন যে কর্মীদের আইনি সহায়তা দেওয়ার জন্য, এবং কর্মীদেরকে সারফেসে আসার জন্য উনি 3টা সুযোগ দিয়েছেন, 3টা কর্মসূচি ঘোষণা করছেন। একটা হলো 7ই মার্চের কর্মসূচি, সেটা হলো স্ব আঙ্গিনায়, স্ব স্থানে, যেখানে পারে বঙ্গবন্ধুর ভাষণ তারা নিজেরা যেন এনজয় করে আস্তে আস্তে করে সারফেসে আসা। 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে যে কোনো একটা পার্টি করা, খাওয়া দাওয়া করানো, যেটা করা হয় আমাদের দেশে, যে মানুষের খাওয়ানো টাওয়ানো, এগুলো করে যে সারফেসে আসার জন্য উনি কিন্তু এই সফট কর্মসূচিগুলো আমার কাছে প্রচন্ড পছন্দ হয়েছে কিন্তু এটা। এবং 26শে মার্চ যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালনের জন্য আহ্বান জানিয়েছেন। এখন আপনি দেখেন 3টা কর্মসূচি কিন্তু নির্দোষ কর্মসূচি, যে কর্মসূচিতে কিন্তু সরকার কিন্তু হামলা করতে পারবে না, বা সরকারের পুলিশ কিন্তু যাই কিছু করবে না, যদি করে এটা অতি উৎসাহী হয়ে করবে। তো সেক্ষেত্রে 3টা নির্দোষ কর্মসূচির মাধ্যমে উনি কর্মীদেরকে বাইরে আনার, সারফেসে আনার কর্মসূচি। দিস ইজ আমার কাছে অনেকে বলে হ্যাঁ না এখনই আমরা যুদ্ধে না পড়ো, কালকে যে আমরা লালবদরকে ধরবো, গলা টিপে মারবো। কিন্তু উনি লালবদরকে এখনই ধরার লাইনে, উনি যেটা বলেছেন সেটা হলো প্রতিটা গ্রামে, প্রতিটা ইউনিটে, যেখানে যেখানে সাধারণ মানুষের উপরে, আওয়ামী লীগের কর্মীদের উপর নির্যাতন হয়েছে, যারা নির্যাতন করছে তাদের নাম ঠিকানা লিখে রাখা। অ্যাট দ্য সেম টাইম একটা দুর্দান্ত কর্মসূচি দিয়েছেন, যেটা যদি আওয়ামী লীগের নেতা কর্মীরা পালন করে এটা একটা বড় কর্মসূচি হবে। সেটা বলছেন যেখানে যেখানে ঘটনা ঘটেছে সেটার জন্য মামলা দায়ের করতে। এখন তুমি থানায় যেতে পারো না, মামলা দায়ের করলে তোমার মারতে পারে, তুমি অনলাইনে করো, এটাও বলেছেন অনলাইনে করো, কিন্তু রেজিস্ট্রি করো।
যাতে আমরা এসে বিচার করতে পারি, আমরা এসে যার যে ক্ষতি হয়েছে সে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে পারি। এই যে সফট কর্মসূচি দিয়ে দলটাকে দাঁড় করানোর চেষ্টা, অনেকে আমার কাছে মনে হয় যে এখনই জঙ্গি একটা ভাব নিয়ে কালকে মাঠে নেমা কেন ধুমধাম সবকিছু করে ফেলে না, এই জায়গা থেকে যে সফট কর্মসূচি দেওয়া, কর্মীদেরকে একটু স্বস্তি দেওয়া, বাইরে আনা, সরকারের প্রেশার থেকে কর্মীদেরকে মুক্ত রাখা, এটা আমার মনে হয় ওনার এই কর্মসূচিগুলো পালন হওয়ার পর আমরা বলতে পারবো। বাট দিস ইজ আই থিঙ্ক ওয়ান অফ দি গুড অ্যাপ্রোচ। সরকারকেও ইঙ্গিত দেওয়া যে আমরা তোমার সাথে সংঘাতে যাচ্ছি না, অ্যাট দ্য সেম টাইম কর্মীদেরকে বাইরে আনা এবং কর্মীরা যেন মামলায় গিয়ে ইয়েতে গিয়ে আদালতে গিয়ে জামিন চাইতে পারে, সেই জন্য নেতাদেরকে নির্দেশ দিয়েছেন তাদেরকে ফাইন্যান্স করার জন্য। সো ইট ইজ এ গুড ওয়ান হুইচ ইজ ওয়ার্কিং নাও। আই ডোন্ট নো, তো ওনার এইসব গুণ নিয়ে কথা বলার চাইতে আমি মনে করি যে ওনার ভুলগুলো নিয়ে এখন কথা বলা উচিত। কেন জানেন? কারণ এই ভুলগুলোই কিন্তু ওনার সামনের ভুলগুলো যদি উনি বুঝতে পারেন এবং যদি নিতে পারেন, তাহলে সামনের পথ চলার ইয়ে হবে। যে ভুলগুলি উনি করেছেন সেগুলো যেন উনি না করেন। আপনার আমি মানে মানে এই বাংলাদেশের নারীরা, যে বাংলাদেশের নারীদের জন্য শেখ হাসিনা কি করে নাই রে ভাই, কি করে নাই বলেন তো? বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা, কি যেন বিভিন্ন ধরনের স্বাস্থ্য ভাতা। তারপরে একজনের একটা রিয়াকশন আমি আপনাকে বলি। একজন বলছে যে আমার মা বৃদ্ধ, তার মা ক্যান্সার, তো আমার তো আর কোনো উপায় নেই, আমার বাবার সব টাকা শেষ, আমাদের আর কোনো উপায় ছিল না, আমার মা মারা যাচ্ছে। তখন আমার কেন জানি মনে হলো যে প্রধানমন্ত্রীর দপ্তরে একটা চিঠি দেই নিজে থেকে। শুনেন ঘটনাটা, প্রধানমন্ত্রীর দপ্তরের চিঠি তো সব চিঠি তো প্রধানমন্ত্রীর কাছে যায় না, কিন্তু এই চিঠিটা কিন্তু প্রধানমন্ত্রীর কাছে গেছে এবং 7 দিনের মাথায় বা 8 দিনের মাথায় সে পাল্টা একটা চিঠি পেয়েছে যে তুমি তোমার ব্যাংকে যাও, তোমার ব্যাংক অ্যাকাউন্টে যাও এবং ওই যে ব্যাংক অ্যাকাউন্ট আছে এইটা আমাদেরকে পাঠাও, ব্যাংকারদের বলো আমাদের কাছে টাকা দিবে, এবং ক্যান্সারের সকল চিকিৎসা বহন করছে। ক্যান ইউ ইমাজিন অফ ইট? সাইফুল আলম ভাই, এবার 7ই মার্চের ভাষণ নিয়ে দুই একটা কিছু কথা বলবেন। এবার কি মনে হয় যে এটা কি যথাযথ মর্যাদায়? প্রশ্নই আসে না। কেন করবে? কেন করবে? করবে না। দিস ইজ হোয়াট হ্যাপেন্স। এটাই হলো সরকার বদলের এটাই হ্যাপেন, এটাই ঘটে। সো এটা আশা করার, এটা খুবই, আমি মনে করবো যে এটা হলো কি ধরনের আশা, মানে মানে আমরা অতিরিক্ত। তাহলে বিএনপি যে বলে রাখে যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করে রাখে, তো এখন তো বিএনপি তাই করছে। বিএনপি অপেক্ষা করছে। 7ই মার্চে বিশ্বাসই করে না। আপনি ওই জায়গায় আসতে হবে। তো ওরা তো আছে হলো 26শে মার্চ নিয়ে, শুধুমাত্র জিয়া রহমানের ঘোষণা নিয়ে আছে, এর বাইরে তার কোনো কিছু স্বীকার করে না। তারা কিন্তু অন্দরমহলে স্বীকার করে, কিন্তু প্রকাশ্যে তো কোনোদিন স্বীকার করে না তারা এটা। ইরা চট্টগ্রামের সীতাকুণ্ডের এই ঘটনাটি বারবার আমাকে আটকে ফেলে। আপনি বলছিলেন শোয়ের আগে যে তার পরিবারের সদস্যদেরকেও হয়রানি করা হয়েছে। পুরো বিষয়টা আমাদেরকে একটু বলেন সাইফুল আলম ভাই, আমরা তো আংশিক বিষয়টা জানি। কি কি ঘটেছে? খুবই 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 মানে কি বলে, মর্মান্তিক আর কি। আপনি ইরাকে হত্যাকাণ্ড যেরকম মর্মান্তিক, তার চেয়ে তো মর্মান্তিক ঘটনা ঘটানো হয়েছে। হত্যা হয়ে গেছে, মেয়েটা চলে গেছে। ইরাকে যখন হাসপাতালে নেওয়া হয়, তার গলা কেটে যখন ইরাকে উদ্ধার করে, শ্রমিকরা উদ্ধার করে তাদের মতো করে তারা চেষ্টা করছে, কিন্তু হাসপাতালে যখন না হয়, তখন যখন রাতে তাকে অস্ত্রোপচারের জন্য নেওয়া হচ্ছিল, ঠিক সেই সময় পুলিশ তার বাবাকে ধরে নিয়ে যায়। কিসের জন্য? তার বাবাকে ধরে নিয়ে যায় হলো সমঝোতা করার জন্য, যার বিরুদ্ধে অভিযোগ তাদের সাথে সমঝোতা করে দেওয়ার জন্য। কিন্তু তাদের ফ্যামিলি সমঝোতা করতে চায়নি। তার মা মামলা, ওই থানার ওসির তো দুটো মেয়ে আছে। ওই থানার ওসির বাড়ি কোথায়, নাম কি, কি করে, কত টাকা ঘুষ খায়, সবই জানি। এটা তো জানতাম। জানেন এই ব্যাপারটা কিরকম? আপনি শোনেন, তাহলে আপনার যদি শোনেন প্রত্যেকের চোখের পানি আসবে। ইরা হত্যাকাণ্ড তো একটা চোখের পানি, মানে কি এটা আপনার, আমি ভাবতে পারি না একটা মেয়ের সাথে এই আচরণ, তাই না? একটা বাচ্চার সাথে এই আচরণ কল্পনা করা যায়। কিন্তু তারপরে কি হয়েছে, হত্যাকাণ্ডের পরে, তারে মেরে ফেলার পরে কি হয়েছে? মেয়েটা যখন অস্ত্রোপচার কক্ষে, তার বাবা মা ওখানে থাকার কথা, তাই না? বাবাকে ধরে নিয়ে যায় পুলিশ। পাশে প্রথম তাকে হাসপাতালের আরেকটা কক্ষে নিয়ে তাকে চাপ দেয় যে সমঝোতা করার জন্য, এটা যেন না করে, কিন্তু তার মা মানে নাই, মা মামলা করবেই। শেষ পর্যন্ত বাবাকে এবং মাকে তারা থানায় নিয়ে যায়। বাবার উপর টর্চার করে, কিন্তু তার মা মানে নাই। মা কিন্তু মামলা
ঠিকই সে মামলা নিতে বাধ্য করছে। শেষ পর্যন্ত তার বাবাকে আটকে রেখে ভোর রাতের দিকে তার বাবাকে ছাড়ে। বাবা তখন জানতে পারে যে ইরার অপারেশন শেষ, সে বাড়িতে গেছে রেস্ট নিতে, বাড়ি থেকে সে আবার আসবে। এই সময় জানতে পারে ইরা মারা গেছে। ঠিক আছে, তো বাবা আর হাসপাতালে যায়নি, না গিয়ে সে বাড়িতে অপেক্ষা করছে ইরার লাশের জন্য। ইরার লাশ পৌঁছানোর আগে পুলিশ আবার এসে, সেই সীতাকুণ্ড থানার পুলিশ আবার এসে তাকে ধরে নিয়ে যায় লাশ পৌঁছানোর ঘন্টা 2 আগে, এবং বলা হয় যে তাকে থানায় নিয়ে নির্যাতন করা হয়, মারপিট করা হয়। ইরার বাবা মনিরুল ইসলাম সে নিজে বলেছে যে তাকে এই জন্য মারপিট করা হয়েছে, সমঝোতা করার জন্য। এগুলো বাংলাদেশের পুলিশ। এবং এই বাবা তাকে আটকে রাখা হয়, এই ফাঁকে কিন্তু ইরার লাশ দাফন হয়ে যায়, ও জানাজা হয়ে যায়, দাফন হয়ে যায়। বাবা কিন্তু লাশ জানাজাও আসতে পারেনি, দাফনেও আসতে পারেনি, পুলিশ আসতে দেয়নি, তাকে শুধু সমঝোতার জন্য আটকে রেখে তারপরে ছেড়েছে। তারপরে এই 2 দিন বোধ হয় 3 দিন ধরে বাবা যখন কবরে যায় প্রত্যেকদিন কান্নাকাটি করে, তখন খুব সম্ভবত এলাকায় জানাজানি হয়েছে যে বাবাকে পুলিশ এরকম নিয়ে তাকে ইয়ে করতে দেয়নি, কি বলে, জানাজাও আসতে দেয়নি। এলাকাবাসী জানতো, কিন্তু সাংবাদিকরা পরে জানতে পারে। তারপর সাংবাদিকরা গেছে 3 দিন পরে, তারা ঘটনাটা জানতে পারে। আমি বলতে পারেন যে আমি আশ্চর্য হয়েছি যে এই পুলিশ আমাদের দেশে আপনার কি বলে, ছাত্র দলের ছেলের কোমরে দড়ি দিয়ে হলো জানাজা নিচ্ছে, জানাতে ডান্ডা বেড়ি পরিয়ে হলো তো বাপের জানাজায় তারা যেতে পারছে, বাপের কবর দিতে পারছে। কিন্তু এই বাবা কত বড় হতভাগ্য বাবা, তার মেয়েটাকে নিয়ে মেরে ফেলছে। মেয়েটার চিকিৎসার সময় তাকে থাকতে দেওয়া হয়নি, তাকে থানায় নিয়ে আটকে রাখা হয়েছে, পিটানো হয়েছে। আবার মেয়েটার জানাজায় তাকে বাপকে থাকতে দেওয়া হয়নি, পিটানো হয়েছে, অত্যাচার করা হয়েছে ওসির রুমের মধ্যে রেখে সমঝোতার জন্য। আরো দুঃখজনক বিষয়, আর ওই আসামি এই বিষয়ে কিন্তু মিডিয়া আসে নাই। হ্যাঁ, এখানে আরো মর্মান্তিক জিনিস, আরো খারাপ জিনিসটাকে পুলিশ করেছে। দেখেন, এই আসামিকে জামাতের সংশ্লিষ্ট একটা লোক, জামাতের কর্মী বলে তাকে ছাড়ানোর জন্য জামাত প্রেসার দিয়ে এই পুলিশকে দিয়ে এবং টাকা পয়সা দিয়ে পুলিশ এটা করছে। এট দ্য সেম টাইম যখন এই দেশে কোনো আসামিকে, আমাদের এই বয়োজ্যেষ্ঠ আমির হোসেন আমু, বয়োজ্যেষ্ঠ এই কিনা যে রাশিদ খান মেনন, বয়োজ্যেষ্ঠ হাসান লোকন হাত করা লাগিয়ে তাদেরকে থেকে আদালত থেকে গাড়িতে উঠানো হয় এই দেশে, আর এই লোকটিকে কিন্তু হাত করা পরানো হয়নি। এই লোকটি কিন্তু মহা আনন্দে 2 পুলিশের মাঝখানে বসেছিল, তাকে যখন নেয় তা আটক করে নিয়ে যায়, সে কিন্তু মহা আনন্দে বসেছিল, তাকে যখন আদালতে উঠানো হয়, আদালত তার একটা সাধারণ স্বীকারোক্তি নিয়ে তাকে জেলে পাঠিয়ে দেয়, একদিন রিমান্ডও নেয়নি। অথচ আমাদের দেশের মানুষ বয়োজ্যেষ্ঠ বাংলাদেশের মুক্তিযুদ্ধের নায়কদের, মুক্তিযোদ্ধাদের আটকে রেখে হাত করা লাগায় আদালত থেকে নেয় এবং আনে। জি সাইফুল ভাই, আমি বলেছিলাম প্রযুক্তিতে আমি ধর্ষক একটা ধর্ষক, একটা খুনি, তাকে কিন্তু খোলা, মানে সে আনন্দে যাচ্ছে, সব জায়গায় সে আনন্দে যাচ্ছে, আদালতে আনন্দে যাচ্ছে, থানায়ও আনন্দে যাচ্ছে। তার খুঁটির জোর কত বড়, খুঁটির জোর আর কিছুই না, ওই জামাত। আপনার কথা একদম সমকাল থেকে প্রমাণ দেখিয়ে দিলাম, এবং আমি দর্শকদের বলেছিলাম প্রযুক্তিতে উন্নতি ঘটাচ্ছে, মানে তাৎক্ষণিক অনেক কিছু দেখানো যাবে। আগে যে জিনিসটা জটিল হতো স্ক্রিন শেয়ারিংয়ে অনেক, যাই হোক, এখানে এই সমকাল রিপোর্টটি পড়তে পারেন, এখানে স্পষ্ট আছে তার বাবাকে ধরে নিয়ে যাওয়া হয় এবং তিনি তার মেয়ের লাশটি পর্যন্ত আরো আছে যেখানে তিনি অভিযোগ করছেন তার কাছে টাকা চেয়েছে, তার কাছ থেকে এই করছে, তাকে এই মামলা তুলে নেওয়ার জন্য করছে চাপ, যে মামলা কিন্তু তার ওয়াইফ করছে, পরবর্তী ওয়াইফ রাজি হয় না, ওয়াইফ কিন্তু মামলা ঠিকই করেছে। জি সাইফুল আহমেদ, এটা খুবই দুঃখজনক। আর কিছু যুক্ত করতে চান? আমি এই বিষয়টা গেলে আমি গুলিয়ে ফেলি সবকিছু, একটা নির্মম একটা বিষয়। আমার কিছু নাম যদি শেষ পর্যায়ে হয় এটা, তাহলে আপনার যদি আর কোনো সাবজেক্ট থাকে সেটা নিয়ে যদি কথা বলতে চান, তাহলে আর কিছুই নেই। আপনি ইরার সম্পর্কে যে তথ্য আমাদেরকে দিলেন, আমরা ওই ওসির ব্যাপারে একটু করব যে এতটা অমানুষ কি করে হয়। ওই ওসির 2টো মেয়ে আছে, সে অনেকে আশ্বস্ত করেছে আমারও 2টা মেয়ে আছে, শাস্তি হবে, কিন্তু ওসির নামও তো আছে, কি যেন নাম ওর। জি, আমি নাম ছবি সবই আমার কাছে আছে, ওইটা অধিকার না যাচ্ছি, এটা নিয়ে আর আলাদা একটা এপিসোড করার আছে। তো
প্রিয় সাইফুল আলম ভাই, আপনি অনেকগুলো বিষয় আমাদেরকে সমৃদ্ধ করলেন। ইরার বিষয়টা আসলে আমি আসলে খেই হারিয়ে ফেলি এই ঘটনাটা। ছবিটা এখানে একটা ছবি আছে, আমি দেখাই নাই, কিন্তু এখানে ইরার একটা ছবি আছে, সেই ছবিটা আমি আর করলাম না। মানুষ এতটা নিষ্ঠুর হয় কিভাবে? এই সমাজ সম্পর্কে আমার মনে হয় যে এই চ্যানেল সবকিছু বন্ধ করে দিয়ে বাংলাদেশ নিয়ে ভাবা বাদ দেই, বাংলাদেশ থেকে দুটো গালি দিয়ে এই দেশটাকে ভুলে যায় আমি এখানে জন্মাইছি। বাঙালি সমাজ মানে কোথায় আমরা গেছি, আমরা কিন্তু কোনো জায়গায় শেখেছেন আমাদেরকে এই জায়গায় উন্নতি করতে পারেন নাই, কিন্তু আমাদের হয়তো টাকা পয়সায় উন্নতি হয়েছে, হ্যাঁ রাস্তাঘাটে উন্নতি হয়েছে, আমাদের আমরা আমরা মানুষ হই নাই। বিশ্বাস করেন আমার মানুষ মনে হয় না, এই স্টোরিটা পড়ার পরে আমার মনে হচ্ছে আমরা কি মানুষ আসলে।